হাসপাতাল থেকে মাত্রই ফোন এসেছে, জরুরি এক পেশেন্টকে দেখতে হবে। তাই বিশ্রাম অসম্পূর্ণ রেখে সামিয়া হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে তৈরি হয়ে এলেন। ড্রাইভারকে কল দিয়ে গাড়ি রেডি রাখতে বলেছেন। চোখের চশমাটা লাগিয়ে সদর দরজার সামনে যেতে অদ্ভুত দৃশ্যটা চোখে পড়ল তার। সাইবান এবং ইরাম দুজন পাশাপাশি হেঁটে বাড়ির ভিতর ঢুকছে। সাইবানের মুখটা দেখে অপরাধ বোধ হলো সামিয়ার। গতকাল রাতে এভাবে ছেলের উপর চিৎকার করাটা উচিত হয়নি তার। সাইবান তার ইচ্ছায় বিয়ে করতে নাই চাইতে পারে, তবে সামিয়া নিজের মেজাজ হারিয়ে ঠিক করেনি। তাই এত বাস্তবতার মাঝেও ছেলের মুখোমুখি দাঁড়ালেন। মম সরি। সাইবান থামল, ভ্রু তুলে জননীর দিকে চেয়ে রইল। ইরাম তাদের পাশ কাটিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো। সামি একটা নিঃশ্বাস ফেলে দ্রুত বললেন, আমি জবরদস্তি করে ঠিক করছি না। গত রাতে আমার কি হয়ে গেছিল জানি না, মনে হচ্ছে আমি আমি সঠিকটাই ভাবছি। আবার এখন এটাও মনে হচ্ছে আমি নিজের ছেলের সঙ্গে জোরাজুরি করে ফেলেছি। তাই মম সরি। আমি সবার বেলা তো ভাবছি, তবে তোদের কারোর মনের কথা ভাবছি না। শুধু চেয়েছি ইজার নামের নিষ্পাপ বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পাক। মমের উপরে অভিমান করিস না। তোকে তোকে রুষ্ট দেখলে আমার কষ্ট হয়। একটা নিঃশ্বাস ফেললো সাইবান, দুহাত তুলে জননীর কাঁধে রাখলো। সরিটা মাত্র 2 মিনিট 27 সেকেন্ড আগে বললে হয়তো ভালো হতো ব্রো। কেন ব্রো? বাঁকা হাসলো সাইবান, এক নজর তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো ইরামের দিকে। কোর্ট ম্যারেজ করবে নাকি ধুমধাম অনুষ্ঠান করবে? কয়েক মুহূর্ত ইরাম এমনকি সামিয়া অবধিও প্রতিক্রিয়া করতে পারল না। দুজনেই ফ্যাল করে অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবানের দিকে। বান্দা নিশ্চল, বিনোদিত, যেন এইমাত্র সে কোনো বিস্ফোরণ ঘটায়নি। সামিয়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। দুইটা লাফ দিয়ে বসলেন। বয়স্ক শরীরেও বিরাট হাসিতে উজ্জ্বল হয়ে পড়ল তার চেহারা। উত্তেজনা সামাল দিতে না পেরে কাঁপতে কাঁপতে ছেলেকে বললেন, হাসপাতালে পেশেন্ট অপেক্ষা করছে, আমি এক্ষুনি যাচ্ছি। ট্রিটমেন্ট শেষে সবাইকে মিষ্টি খাইয়ে বাসায় ফিরিয়ে প্ল্যানিংয়ে বসবো। লাভ ইউ ব্রো। ওরে পিরিত রে, সম্পত্তির ভাগটা যেন কপাল ছাড়া না হয়, সেই চিন্তায় সারা রাত ঘুম হয়নি। আপনাকে এখন আমার প্রতি পিরিত দেখাতে হবে না, শুধু প্রপার্টির পেপারে সাইন করে দিলেই চলবে। ক্লিন লিট। চোখ টিপ দিল সাইবান। খিলখিল করে হেসে তাকে জড়িয়ে ধরে পিঠে কয়েকটা উৎসাহী চাপড় দিয়ে সামিয়া দ্রুত এগোলেন। বাইরে অপেক্ষা করা গাড়িতে চড়ে বসলেন। খোলা দরজা দিয়ে যতক্ষণ গাড়িটা দেখা গেল ততক্ষণ হাসি মুখে চেয়ে থাকলো সাইবান। তারপরই তার ঠোঁটের হাসিটুকু মুছে গেল। ভর করলো গম্ভীরতা। অদূরে দাঁড়ানো ইরামের দিকে ফিরে তাকালো সাইবান। ভাবগাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, একদম ফালতু চিন্তা মাথায় ঢোকাবেন না। আমি আজ অবধি মমের কোনো কথা অমনে করিনি, কোনো ইচ্ছাও পূর্ণ রাখিনি। মৃত্যুর আগ অবধি মম মুখ থেকে যা আচরণ করবে তাই আমি তার জন্য করব, এটাই আমার প্রতিজ্ঞা। মম যদি আমার কলিজা কেটে তার পায়ের সামনে রাখতে বলে আমি সেটাই করব। সেখানে আপনাকে বিয়ে করাটা বিশেষ ব্যাপার না। মাথায় রাখবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ অর দ্যাট চাইল্ড। ইরাম নিঃশব্দে শুনে গেল। সাইবান কথাগুলো বলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ একটা ব্রেডের প্যাকেট খুলে ফ্রিজ থেকে জ্যামের কৌটাটা নিয়ে এসে ব্রেডে লাগাতে লাগাতে দ্বিতীয় দফায় বলল, আপনার একটা টাইটেল দরকার, আমি আপনাকে আমার স্ত্রীর টাইটেল দিব, ব্যাস এইটুকুই। আপনি আপনার মতন, আমি আমার মতন। আমার পার্সোনাল লাইফে দখলদারি করতে আসবেন না। আর ওই বাচ্চাটাকে যত সম্ভব আমার কাছ থেকে দূরে রাখবেন। বাচ্চা কাছে একদম ভালো লাগে না আমার, সারাটা জীবন বইতে। 1 বছর। ইরামের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান জমে গেল। ভ্রু তুলে তাকিয়ে দেখল রমণীকে। এক দৃষ্টে তাকেই দেখছে। পার্ডন। ইরাম হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালো, বলল, 1 বছর আলাদিন, বড় জোর 2 বছর। এটুকু সময়ই তোমাকে, আমাকে আর আমার বাচ্চাকে সহ্য করতে হবে। মানে? আমার তোমার স্ট্রেট টাইটেলের প্রয়োজন নেই, আমার একটা শক্ত ভিত্তির প্রয়োজন, আর্থিক এবং সামাজিক, যেটা ঠিক এই মুহূর্তে গড়ে তুলতে আমি অপারগ। পারবো না যে তা নয়, তবে সময় লাগবে। সেই সময়টায় আমার ছেলে কষ্টে কষ্টে জর্জরিত হবে, সেটা আমি মা হয়ে সইতে পারবো না। খালামণি চায় আমরা বিয়ে করি, তুমি চাও তোমার মায়ের ইচ্ছে পূরণ করতে, আমি চাই আমার ছেলের জীবনটা সহজ করতে। ব্যাস 1-2 বছর দরকার শুধু আমার। কথা দিচ্ছি, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেদিন নিজের একটা শক্ত ভিতে করতে পারবো, যেদিন অসহায়ের মতো হাত না পেতে নিজের সামর্থ্যে নিজের ছেলেকে মানুষ করার ক্ষমতা অর্জন করব, সেদিন তোমার জীবন থেকে আমি আর ইজান দুজনেই চলে যাবো আলাদিন। যদি তুমি না চাও আমরা থাকবো না, তুমি তোমার মতো করে বাঁচতে পারবে মুক্তভাবে, একটা মানবিকতার সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি ছেলে মানুষ, তাছাড়া তোমার যে পরিচিত চেহারা, তাতে তোমার তোমার জন্য ভবিষ্যতে মেয়ের অভাব পড়বে না।
ডিভোর্স মেয়েদের জন্য শেষ, কিন্তু ছেলেদের জন্য নতুন শুরু। আপনি নিজের ক্যারিয়ার করতে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন ইরাম আপু? হ্যাঁ, না তুমি আমাকে চাও আর না আমি তোমাকে চাই, কিন্তু আমার তোমাকে ব্যবহার করতে হবে, কিছুদিনের জন্য হলেও তোমার অনুগ্রহ নিতে হবে। সেজন্য আমি দুঃখিত। আমি পারি না তোমার উপর বোঝা হয়ে বসতে। আমি চাইও না তুমি এমন একটা সম্পর্কের বোঝা আজীবন টেনে যাও, যেটা তুমি কোনোদিনও মন থেকে মেনে নিতে পারবে না। তাই ভালো এইটাই, আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে ভিন্ন পথে চলে যাওয়া। যদি আমরা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে না পারি তাহলে ডিভোর্স ইস্যুই। এটা আমাদের সিক্রেট কন্ট্রাক্ট, খালামণিকে জানানোর প্রয়োজন নেই। পাক্কা 1 মিনিট সাইবান হাঁ করে ইরামের দিকে চেয়ে রইল। চেহারা এমন একটা ভাব দেখা গেল যেন এই অট্টহাসি হেসে উঠবে, অথচ সাইবান হাসল না। সোজা হয়ে দাঁড়িয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, বেশ, নট ব্যাড ডিল অ্যাট অল। জীবনের কিছু বছর একটা চ্যালেঞ্জ নিয়ে কাটানো, আই অ্যাম অ্যাট অল ইন। সহজাত হাসিটি ফিরে এলো সাইবানের ঠোঁটে। ইরাম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল করমর্দনের উদ্দেশ্যে। ডিল। সাইবান জিভ দিয়ে ঠোঁট চেটে তির্যক হেসে খপ করে তার হাতটা ধরল, ঝাঁকিয়ে দিয়ে বলল, পারফেক্ট ডিল। তবে সঙ্গে সঙ্গে ইরামের হাতটা ছাড়ল না সাইবান। ইরাম এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর বলে উঠল, তবে একটা কথা, আমাদের ডিভোর্সের পরের ব্যাপার, এই বিয়ের সময় সীমা চলাকালীন আমরা কিছু, মানে আমার কিছু শর্ত আছে, সেসব তোমায় মেনে চলতে হবে। ওহ, আমি এখন সত্যি বুঝতে পারছি না, আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার? সব ফরমাইশ আপনি জারি করে যাচ্ছেন তখন থেকে, আমারটার কি হবে? তোমারটাও শুনবো আমি, আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণে ছাড়ল সাইবান। বুকে দুবাহু বেঁধে একই সাথে বিনোদন এবং মনোযোগ নিয়ে তাকালো। ইরাম একটা দীর্ঘ প্রশ্বাস টেনে শুধালো। প্রেম করো? প্রেমিকা আছে? সাইবান কেসে উঠল, গলায় মাছের কাঁটা আটকে গেছে। তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা খাকারি দিয়ে বলে উঠল। হোয়াট? ফ্যাল করে চেয়ে রইল ইরাম। WTF কি? মাথা ঝাঁকালো সাইবান। কিছু না, আপনার মতো মিলেনিয়ান এসব বুঝবে না। আচ্ছা তাহলে বলো, প্রেম করো? কখনো করেছো? রীতিমতো হাতের আঙ্গুলের কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস 6-এ একটা, ক্লাস 10-এর ব্রেকআপ, ক্লাস 8-এর শেষে আর একটা, ক্লাস 9-এ একটা, ক্লাস 10-এ এসে সরি জ্বালায় পারেনি, কলেজ লাইফে 6 মাস, 6 মাস করে 4টা, এরপর হয়েছে, আর বলতে হবে না, থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ, এভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্দ দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গোনার সময়ও পায়নি। মাথা ঝাঁকিয়ে নিজের অযাচিত লাশটুকু ঝেড়ে সামান্য কণ্ঠ পরিষ্কার করে সে জিজ্ঞাসা করলো, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসলো সাইবান। এক কামড়ে গোটা একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আর একটা বঞ্চিত। মাথাটা চক্কর দিয়ে উঠল ইরামের। হাই খোদা, নিজেকে বুড়ি দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকালকার ছেলেমেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি যেন বলে। গেঞ্জি না তুমি? সাইবানকে ভয়ানক মাত্রায় অপমানিত মনে হলো। দুহাত দুদিকে শাহরুখ খানের স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে সে জোর গলায় বলল, জেনজি, নট গেনজি, ইউ অশিক্ষিত মিলেনিয়ান। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে সে দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে বলল, সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন একটা অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূর। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি আমি। গেনজি হবে ওদের বাপের, আমরা প্রাউড জেনজি। আমাদের মতো তেজি জেনারেশনে পৃথিবী 5 বার ধ্বংস হয়ে নতুনভাবে সৃষ্টি হলো পাবে না, বুঝেছেন? বুঝেছি। ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো, এবার বলো, এই সিচুয়েশনশিপ কি জিনিস? আমাদের শুধু সময় তো শুধু রিলেশনশিপ হতো। এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে সাইবান। টেবিল থেকে বোতল তুলে ঢক ঢক করে গিলে নিয়ে সে উত্তর করলো, ওসব আপনাকে বুঝতে হবে না আপু, আপনি আপনার কথা বলুন। আমার প্রেম প্রীতি হিসেবে কি বলতে চাইছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল, হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করবো আলাদিন। তুমি চেয়েছো তাই আমি কখনো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তবে যতদিন তুমি আমার নামে কালেমার বন্ধনে থাকবে, ততদিন সংযত হয়ে চলবে। দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি না বুঝি, ঠিক আছে? বাকি সব দিক দিক থেকে তুমি স্বাধীন, কিন্তু এই এক নারী ঘটিত ব্যাপার যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জিলাস মাই ডিয়ার আপু? থমকে গেল ইরাম। সাইবানের চেহারা পাল্টে গিয়েছে, তাতে অদ্ভুতুরে
এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীর সময় নিয়ে শিকারীর ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিলে ঘুরে ইরামের সামনে এলো সে। ইরাম একটা ঢোক গিলল না পারতে। কাছ থেকে সাইবানের শারীরিক গঠন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে, শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টপের টাইট কাপড়ের উপরে খাঁজকাটা পেশির গাঁথুনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাঁধে আর কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল। জেলাস হবো কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি শুধু শেষ করার সুযোগ ইরাম পেল না। সাইবান হঠাৎ করে ঝুঁকে এলো, টেবিলের দুই পাশে নিজের দুটি হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেলল। ইরামের ফিনফিনে পাতলা শরীরে উপর নুয়ে আসতে রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আধা শোয়া হয়ে পড়ল। সাইবানের চোখে চোখে তাকাতে পারছে না সে একটা ধমক দিবে নাকি ছেলেটাকে? সাইবানের ঠোঁট জুড়ে তীর্যক হাসি, একটা হাতের আঙ্গুল তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছনে গুজে দিল। আপনি যদি পজিটিভ হন, আমি ওভার পজিটিভ। ইরাম আপু, আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার এভরিথিং। আমি আমার সিচুয়েশনশিপের কাছে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো? নিঃশ্বাস আটকে ফেলল ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তে এসে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো সম্মোহিত হয়ে যেতে হয় তাতে। ভ্রুর উপর পিয়ার্সিংটা জলজল করছে। জিভ গালে থেকে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করল সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করল, লাল পতাকা কালো পতাকা এসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারল না। ঠোঁট নড়ল ঠিকই, কিন্তু কোনো শব্দ বেরোলো না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মাঝে শুধু ইঞ্চি কয়েকের ব্যবধান রইল। অজান্তে ইরাম টেবিল ম্যাট আঁকড়ে ধরল দু হাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্য পরপুরুষ নিষিদ্ধ। ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটা হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল, যতদিন আলাদিনের জীবনে থাকবেন ততদিন আলাদিনের হয়ে থাকবেন। মনের ভিতরে কোনো জঙ্গলে অবশিষ্ট থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্বটাও এই আলাদিনের। ঘুম থেকে উঠে মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানার একদম মাঝখানে ক্যাথায় মোড়ানো ইজানের নাজুক শরীরটা ছটফট করছে। ছোট্ট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল, ছেলেকে কোলে তুলে বুকে চেপে দোলাতে লাগলো। এই যে আম্মু এইখানে আছি বাবা। দেখি 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 শোনা, কাঁদে না আমার প্রিন্স। তুমি স্ট্রং বয় তাই না? আমার স্ট্রং ব্রেভ বয় তুমি। ইজানের মুখে অসংখ্য ছোট ছোট আদরে চুমু দিতে ছেলে শান্ত হয়ে এলো। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননী শরীরের উষ্ণতায় নিজেকে ফোলালো। মুচকি হেসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খাইয়ে নিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু, আবার এক্ষুনি ঘুমাবে না, খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে। এই ভাবনা চিন্তা থেকে ইরাম পরনে সালোয়ার কামিজের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটা ক্যাথায় পেঁচিয়ে গেস্ট রুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছেন। কিচেন ভর্তি কেজির পর কেজি মিষ্টির প্যাকেট। তার চেহারায় অকৃত্রিম খুশির ঝিলিক ছিল সবসময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান করে আঁকতে হবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজনে ছোটাছুটি করছেন সামিয়া। সাইবানও সকাল থেকে বাড়িতে ছিল না। এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে যেতে যেতে একবার সকালের ঘটনাগুলো মনে করলো ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমনভাবে কথা বলল কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারীর সম্পর্কে বলেনি। যে ট্রমার মধ্য দিয়ে অরণ্য তাকে নিয়ে গিয়েছে, সেই ট্রমা দ্বিতীয়বার মোকাবেলা করার মতন শক্তি তার নেই। সাইবান আজকালকার ছেলে। উপরন্তু ইরাম এখনও ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছে না। ছোটবেলার সাইবানের সঙ্গে আজকাল সাইবানের ফারাক যোজন যোজন। ভরসা নামক গুণটি বিলুপ্ত হয়ে গিয়েছে তার মন থেকে। কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাইছে? হতে পারে। ছেলেটাকে বুঝতে আরও অনেক কাঠখড় পোহাতে হবে তাকে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছাতে ইরাম টের পেল ভেতরে মানুষের উপস্থিতি আছে। আজ কি রাত মাজা হুসনে কা আঁখো সে লিজিয়ে। মিউজিকের আওয়াজে গমগম করছে লিভিং রুম। ইরাম ইজানকে কোলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বেশ আয়েশ করে টিভিতে গানের ভিডিও দেখছে সাইবান। বাইরে থেকে ফিরেছে, পোশাকে বোঝা যাচ্ছে একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে। শার্টের বোতামগুলো খোলা, তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমের হলদেটে আলোয় রঙহীন চন্দন ফর্সা ত্বক চিকচিক করছে। ইরামের কোলে ইজান কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ হলো না তার। এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোট ধরে পা ঝোলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে।
বিদ্যুতের গতিতে ঘটনাটা ঘটল। ইরাম দেখতেও পেল না কি হয়েছে, শুধু শুনতে পেল গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে ভাসছে কিছু কার্টুন আর বাজছে বেবি শার্ক ডু 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 ডু, বেবি শার্ক ডু ডু ডু। ভ্রু উঁচু করে ফেলল ইরাম। সাইবানের চেহারা একটা ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে, ঠোঁট নাড়িয়ে মন্তব্য করবে না করেও বলে বসলো। কি ব্যাপার, বদলালে কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এ বাড়িতে আর? এই বাড়ির শান্তির মা পটল তুলতে গেছে, আর কিছুদিন পরে বেগুন তুলে ফেলবে। ইজানের অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেপ্টে আঙ্গুল চুষছে। পর্ব ৬। ভাইজান সুন্দর সুন্দর মাইয়া মানুষের নাচন কুদন দেখতে পারতেছে না তো, এই জন্য সে একটা গেছে। কথাটা ভেসে এলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতে কফি মগ নিয়ে হেলে দুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণ রাগ দেখা না গেলে এবার সত্যি সত্যি তেতে উঠল সাইবান। ইউ জরুনের আম্মা সকিনা, কত বড় সাহস তোর! মুখে গু পড়বে তোর। মুরগির জামাই, মুরগের পাতলা পাতলা গু। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুলে একটা ঝটকা দিয়ে আবার উল্টো ঘুরে গেল, যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এই বাড়ির সবারই মাথায় সমস্যা, ইরাম ভাবলো মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন সামিয়া, হাতে এক গাদা ব্যাগপত্র। তার অনুসরণে করিম। ওই লোকটারও হাতে মাথায় কাঁধে ব্যাগ ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত প্রতিক্রিয়া করলো ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল। ধরো তো একটু। ছিটকে দূরে সরে গেল সাইবান। ইস সি! ইজান ছোট্ট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় বড় টলটলে জীবন্ত দিঘিন্নে দৃষ্টি দেখে একটা শক্ত ঢোক গিলল সাইবান। ইয়া আল্লাহ, এই আল্লাহ তুমি রহম করো। ও মাবুত, শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও। কাপা কাপা দুহাত বাড়িয়ে ইজানের কাঁথায় মোড়ানো ছোট্ট শরীরটা কোনো মতে সাইবান ধরেছে কি ধরেনি। ইরাম ছুটে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবান দৃষ্টি ফেরালো। দুহাতে টান টান করে শরীরের থেকে এক হাত দূরে রাখা ইজানের দিকে শক্ত একটা ঢোক গিলল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক হতে পারে। ইজানের কাদার মতন নরম শরীরটা বুঝি তার বিশাল দুই হাতের আঙ্গুলের ফাঁক গলে পড়ে যাবে। মাথা কাত করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটুও কাঁদল না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট মাথাটাও কাত করলো। আঙ্গুল চুষতে চুষতে তাকিয়ে রইল গোল গোল চোখে। আপনি আঙ্গুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথাটা খাবেন। সাইবানের কণ্ঠে ইজান দুই পা নেড়ে সামান্য ঝটকা দিয়ে উঠল। ফোকলা দাঁতের মারি দেখে হাসলো নাকি বিদ্রুপ করলো বোঝা দেয়। আর একটু হলে সাইবান তাকে ফেলেই দিচ্ছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার হাত দুটো ইজানকে কাছে টেনে বুকের উপর রাখলো। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকের সরাসরি স্পর্শে ইজান গুটিসুটি হয়ে একদম বুকের সঙ্গে লেপটে গেল। ভ্রু উঁচু হলো সাইবানের। মহাবিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগণ্য প্রায় অস্তিত্বটিকে। তার হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একই সঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হয়, এত জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। অজান্তেই দুই পা নাড়ি ইজান সমেত শরীর দোলাতে দোলাতে সে টিভির কাছে গিয়ে দাঁড়ালো। তখনও বাচ্চাদের গানটা বেজে চলেছে, অথচ ইজানের ওই গানে প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ চিনছে তার মস্তিষ্ক। বাচ্চা ফিল্টার তোর পছন্দ না? তাহলে কি পছন্দ? বেলি ড্যান্স দেখবি? আই মৃদু একটা শব্দ করে কৌতূহলী চেহারায় ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে ধরা রিমোটটা দিয়ে গানটা বদলে আগের গানে ফিরে গেল। সমস্ত লিভিং রুমে বেজে উঠল থোড়ি ফুরসত ভি মেরে যা কাভি বাহক দিজিয়ে। অদ্ভুত হলেও সত্য, গানের বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরিয়ে টিভির পর্দার দিকে তাকালো। চোখে মুখে একটা নিদারুণ আকর্ষণ ফুটলো তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়তে লাগলো। আয়া বিরাট এক তির্যক হাসিতে ছেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডল। তো মেরে সিপে বারা কামিনা লিখলা ইয়ার জিও মামা আই নাসি ইউ ইউ। এক হাতে ইজানকে ধরে রেখে আরেক হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাফাতে লাগলো সাইবান। তার ভয় ডর সব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনাই তখন সবেমাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছেছে। সামনের বিপজ্জনক দৃশ্য দেখে আটকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সে সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়েছিল, সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলেছে সাইবান, সিটি বাজাতে বাজাতে। তার বুকে লেপ্টে থাকা ইজান একটা হাত আঁকড়ে ধরে দণ্ডহীন মারি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন। ইরাম শঙ্কায় ছুটে যেতে নিল, কিন্তু পিছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললেন। আটকাস না, বর্নিং হতে দে। দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো। মুচকি হেসে তিনি আশ্বাস দিলেন।
চিন্তা করিস না, আমার সাইবান অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিকে কটূক্তি করতেই তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকমের আর্তনাদ ভেসে এলো। হ্যাঁ হেগে দিয়েছে, ফারাক্কাবাদ করলে হেগে ভাসিয়ে দিয়েছে পটলাটা, ইয়াকথু। ঝট করে মাথা ঘুরিয়ে ইরাম এবং সামিয়া দুজনেই দেখলেন ইজানকে জড়ানো কাঁথাটা ভিজে আছে। সাইবানের খোলা বুকের উপর জলজল করছে বাদামি বর্ণের তরল মানব শিশু বর্জ্য। টলে উঠল সাইবান। ইরাম আর থামতে পারল না, দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কোলে তুলে নিল। কিন্তু ততক্ষণে কাজ যাওয়ার হয়ে গেছে। সাইবান টিভি ক্যাবিনেট আঁকড়ে ধরল নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। ওয়াক ওয়াক। সরি, একটু আগে দুধ খাইয়েছি তো। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়ে সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিয়ে নিজের শরীর ঘষতে ঘষতে লাল টকটকে বানিয়ে সাইবান খেকিয়ে উঠল। পটলার ঘরে পটলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে, দেখিস তুই। আর যদি তোকে কোলে, ওয়াক ওয়াক থু। সবকিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান দোতলায় উঠে গেল। সেখানে করিডোরে বেসিন আছে। দূর থেকেও তার বমি করার শব্দ ভেসে আসতে লাগলো স্পষ্ট। ঝড় একটু শান্ত হতে সামিয়ার অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতি একদম বাপের উপরে গিয়েছে। জানিস, সাইবানের বাবা যখন ওকে প্রথম কোলে তুললো, হিসু করে লোকটার জামা কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল। হায় খোদা, এরপর 10 দিন সাইবানকে কোলে নেয়নি আর। ইরাম এত সবকিছুর মাঝে হাসবে নাকি আফসোস করবে বুঝতে পারলো না, কিন্তু বুকের ভিতর ভর করা উষ্ণতাটা তাকে বুঝিয়ে দিল বহুদিন বাদে সে একটুখানি সুখ সুখ অনুভূতি টের পাচ্ছে। পরদিন সকালে ইরামের ঘুম ভাঙল মৃদু গোলযোগের কারণে। বিছানায় শটান উঠে বসলো সে। ঘড়ির দিকে তাকালো, সকাল 9:30 বাজে। ইজান গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে। তার যত্ন নিতে নিতে ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এত দেরি হয়ে গিয়েছে। উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছে অচেনা। ইরাম বসে থাকতে পারল না। ঘুমন্ত ছেলের দুপাশে দুটি কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচকে যাওয়া আঁচল ঠিকঠাক করে সে বাইরে বেরোলো। দুহাতে চুলে আঙ্গুল চালিয়ে খোপা বাঁধতে বাঁধতে যখন সে হলঘরে পৌঁছালো, তখন দৃশ্যটি চোখে পড়ল। জর্জেটের শাড়ি পরনে এক সুদর্শনা রমণী, দণ্ডায়মান। স্ট্রেট সিল্কি চুলগুলো পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচে অব্দি। চেহারা একই সাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি চুড়ি। খানিকটা নতুন বউ ধরনের প্রভাব আছে ভেতরে। সামিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে ভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো। তুমি একবার ফেক মুক্তা কিনে স্ক্যামড হয়ে গিয়েছিল বলে ওই দিনই সোজা কক্সবাজারে গিয়ে মুক্তা ব্যবসায়ীদের সাথে সাগরে গিয়ে নিজে থেকে ঝিনুক আহরণ দেখে বেছে বেছে আসল মুক্তা নিয়েই ফিরেছিল। মনে নেই তোমার? টানা 7টা দিন ওর কোনো হদিসই পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা, ও তো সেটা করবেই। চিৎকার করিস না সারিকা, এটা ভদ্রলোকের বাড়ি আর একটা ছোট্ট বাচ্চা আছে ঘরে। বাচ্চা মাই ফুট। সারিকা প্লিজ শান্ত হও। সারিকাকে থামাতে এতক্ষণ একপাশে দাঁড়ান দীর্ঘদেহী পুরুষটি। সারিকাকে থামাতে এতক্ষণে একপাশে দাঁড়ানো দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখে মুখে গাম্ভীর্য ভাব এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখলো সে। এই পুরুষটিকে না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামের। সাইবানের একমাত্র বড় বোন সারিকা বিনতে আহমদ। ইরামের যতদূর মনে পড়ে একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান। তাতে যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গেছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্তত করলো, কিন্তু ততক্ষণে সামিয়া তাকে দেখে ফেলেছে। তাই পালিয়ে না গিয়ে ইরাম ভেতরে ঢুকলো। মোলায়েম গলায় বলল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম। সারিকা শটান ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখে তার চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। কাঁধ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে সে হনহন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু পেঁচাল বাদ দাও ইরাম আপু। তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বয়সে একটা ছেলের ঘাড়ে চেপে বসতে? হোয়ার ইজ ইয়োর সেলফ রেসপেক্ট? ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না। ছোটবেলায় যতটুকু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে কখনোই তাকে এভাবে অপমান করে কথা বলেনি, অথচ আজ বলছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কটু দৃষ্টিতে দেখবে সেটা সে জানে। সারিকা, বিহেভ ইয়োরসেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখিয়েছি আমি তোদের? যা ঘরে যা, তোর মাথা গরম আছে। আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার সামিয়াকে দেখে গটগট করে হেঁটে সারিকা অন্দরমহলে আড়াল হয়ে গেল। পিনপতন নীরবতা ভর করলো সমস্ত ঘরে। সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন, এক হাতে কপাল ঠেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করলো। বুঝতে পারল না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সুদীর্ঘ পুরুষটি এগোলো তার দিকে। থেমে বলল, দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে
সাইবানের বিয়ের কথা জানার পর থেকেই সারিকা একটু রেগে আছে। ভাইকে নিয়ে একটু বেশি চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকালো ইরাম। আমার জামাই। সামিয়া পাতলে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাত এগিয়ে দিয়ে স্মিত হাসি দিয়ে জানালো, মিসির ইকবাল, ইউ ক্যান কল মি জাস্ট ভাইয়া। ইরাম না চাইতেও খানিকটা হেসে ফেলল। মিসির, লাইক হুমায়ুন আহমেদের মিসির আলী? সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিসিরকে তার এতই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছেন চরিত্রের নামে। ইরাম মিসিরের হাতটা ধরল, করমর্দন করে বলল, ইরাম কিবরিয়া, ইউ ক্যান কল মি জাস্ট ইরাম, মিসির ভাইয়া। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিজের হাতটা সরিয়ে নিল। মিসির সামিয়ার দিকে ফিরল। মম, আমি তাহলে আসছি। ফার্মে একটা প্রজেক্টের কাজ আছে। সারিকাকে পৌঁছে দিতেই এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালই তো বিয়ে, কাল সকাল সকাল চলে আসবো। তাহলে তো হবে না বাবা, এত সব কাজ করবে কি? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। মিসির খানিকটা ভেবে বলল, আচ্ছা মম, আমি আজ রাতে চলে আসবো। ঠিক আছে, তবে একেবারে শুকনো মুখে আমি বের হতে দেব না। সরি, নাস্তা করে যাও। না না, আমরা খেয়েই বেরিয়েছি। তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে এক কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছি করিমের সাথে। তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার ইরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে। এমনিতেও কয়েকদিন ধরে খুব কষ্ট করছো, আজ একটু ছুটি পেয়েছো, আমি চা করে আনছি তোমাদের দুজনের জন্যই। পারবি? আচ্ছা যা, লক্ষ্মী মেয়ে আমার। এর মধ্যেই বাড়ির বইয়ের দায়িত্ব বুঝিয়ে নিয়েছিস। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে গিয়েছে কোথায় কি আছে, তাই চাপাতি, চিনি, দুধ ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেতলি বসিয়ে তাতে দুধ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিল। সে খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতে ধীরে ধীরে ধবধবে সাদা তরল বাদামি রং ধারণ করলো। দুটো কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে নিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালো লাগে। চা প্রায় হয়ে আসলে সে আঁচটা খানিকটা কমিয়ে ভালো মতো ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নিজের পিছনে অদ্ভুত একটা উষ্ণতার উপস্থিতি টের পেল। কিছু বুঝে ওঠার আগে শক্ত পুরুষালী বুকের সঙ্গে ধাক্কা লাগলো তার পিঠের। সঙ্গে সঙ্গে দুটা শক্তশালী বাহু ঠিক তার দুই পাশে সামনের কাউন্টারের উপর এসে বসলো। চিনতে একটু বেগ পেতে হলো না ইরামকে। ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ কেন করছো? খানিকটা ঝাঁজ নিয়ে শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভড়কে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের উপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতে ইরাম খানিক ঝটকা দিল। প্লিজ, আমার এসব একদম পছন্দ না। আমি মজার মুডে নেই, দূরে যাও প্লিজ আলাদিন। অথচ এক চুল নড়ল না সাইবান, বরং আরো কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সাথে লেপটে যেতে হলো। মুখ নিচে নামিয়ে ইরামের কানে ফিসফিস করে উঠল সাইবান। বলছিলাম না পর পুরুষ আপনার জন্য নিষিদ্ধ। কি উল্টাপাল্টা কথা বলছো? কিসের পর পুরুষ? হ্যাঁ, চা বানাচ্ছেন কার জন্য? থমকে গেল ইরাম। চুলায় ডকবক করতে ফুটতে থাকা চায়ের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার কাঁধে থুতনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয় আবার হাজবেন্ডকেও করা হয়? নাইস। আপনি? অরণ্য, অরণ্য প্লিজ একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি মিনতিতে কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতর নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটা লাল দাগ পড়ে গিয়েছে, ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল। অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ। ফুসতে ফুসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই পাইনচুত্রাকে ঘরের ভেতরে ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর ওই কুত্তার বাচ্চাটার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতর ঢোকাতে হয়? বলছিল একটু পানি থাকলে দিতে। এত গরম বাইরে, তাই ভেতরে বসিয়ে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? অরণ্য, ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড় এতটাই জোরে পড়ল যে দাঁতে লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে, অথচ একটুখানি দম ফেলার সুযোগটুকুও পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোনো ভালোবাসা বিনিময় নয়, স্রেফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ।
ঝটকা দিয়ে উঠল ইরাম। ঠেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে ধরে রাখল অরণ্য। তুমি শুধু আমার হিরাম, তোমার শরীর, মন, আত্মা সব কিছুর ওপর শুধু অরণ্য মির্জা সওদাগরের অধিকার। কোন মাঙ্গের পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও, তুমি তুমি আমার আমার এবং শুধুই আমার, বুঝেছ? এই বুঝেছিস বন্দে? বল। ইরাম দাঁতে ঠোঁট কামড়ে ধরে রাখল। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনের শাড়ি টেনে ধরল, আঁচল টেনে সরিয়ে ফেলল। ইরাম কাপড়টা আঁকড়ে ধরল। অরণ্য, প্লিজ বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না। আপনি মাথা ঠান্ডা করে। এই চুপ! মাথা আমার ঠান্ডা হবে শুধু তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবে। এরম কতবার তোকে বলেছি আমি যে ঠিক নিজের কোমরের ধারালো কিছুর তীক্ষ্ণ ঘায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্ট্যান্ড থেকে একটা রেজার ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্তে বিছানার সাদা চাদর লালচে হয়ে উঠল মুহূর্তে। অরণ্য থামল না, হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা হ্যান্ডকাপ বের করলো। ছটফট করতে থাকে ইরামের দুটো কবজি সে বেড পোস্টের সাথে বেঁধে ফেললো। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে, দোহাই লাগে আপনার। অরণ্য, আমি তোর স্বামী, আমার যখন মনে চায় তোকে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়ে দিয়েছিস, তাই এখন একদম চুপ থাকবি। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গলা চেপে ধরে হঠাৎ আদুরে গলায় অরণ্য বলল, এবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখিব তাহলে ওটাকে খুন করব, এরপর তোকে, সব শেষে নিজেকে। বুঝেছ? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটুও সায় দিল না। চোখ বুজে ফেলল সে। ফোটায় ফোটায় নীরব অশ্রু বালিশে পড়ে যেন জানতে চাইলেও এ কেমন ভালোবাসা বর্তমান। সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগে হঠাৎ করে ইরাম পিছনে ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কাটায় অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান সোজা বিপরীত দিকের কাউন্টারে গিয়ে আছড়ে পড়ল। কোনো মতে দুহাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। শান্ত নির্মল স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানে ধারণ করেছে রুদ্রমূর্তি। তার চোখ বেয়ে যেন আগুন ঝরছে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল সাইবান। কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অবধি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পজেস। হ্যাঁ, নিজেরা হাজারটা মেয়ের দিকে চোখ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু স্ত্রী সামান্য হাত ধরলে মুচকে হাসলে সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু, শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইবান। পাল্টা গর্জে উঠল সেও। মুখ সামলে কথা বলুন আপনি। খবরদার, ওই শব্দটা যদি আর একবার মুখে আনিছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে, মারবে, জোর করে ভোগ করে বুঝিয়ে দেবে আমি শুধু তোমার সম্পত্তি? হ্যাঁ, শাট দ্য ফাক অফ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের এমন প্রতিক্রিয়ায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। প্রপার্টি দখলবাজ ছেলে ইরাম, তাই ভাবে তাকে। হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে, কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে। রাগের মাঝেও এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশায় আঙ্গুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকার বোধের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলেছেন। ইরাম আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। দীপ্ত কণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছো জোর জবরদস্তি ইজ নট রোমান্টিক অ্যাট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেল প্রমাণ করতে চাও, কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও। ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগৎ আর কল্পনার জগতের মাঝে আকাশ পাতালের ফারাক হয়। একটা মেয়ের ওয়াদায় যুক্ত হওয়ার অর্থ এই না যে সে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকে ভাই ভেবেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা 5-10টা ছেলে থেকে আলাদা কোনো কিছু ভাবতে পারেননি। সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম।
এতক্ষণে যেন তার হুঁশ ফিরল, একটা ঘোরের মধ্যে ছিল যেন। হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারা উৎফুল্ল, ঠোঁটে সবসময়ের মতো দুষ্টুমির হাসি, অথচ তার চোখে উদ্ভাসিত অব্যক্ত বিষাদটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুলে আরেক দফায় হাত বুলিয়ে বলে বসল, ইউ নো হোয়াট আপু, ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ টু বি অ্যালোন। ইউ ডিজার্ভ এভরিথিং ইউ আর গোয়িং থ্রু। ইরামের শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উল্টো ঘুরে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল। মেঝেতে ধপাস করে সবকিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারিপাশে। ভাঙা কাছের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বের দিকে একদৃষ্টে চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মিসির দুজনাই অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল সেটা একটুকু পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজে বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলো, কখনো নিজের খেয়াল রাখার সুযোগ তার হয়নি। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনার কামিজ জড়ানো। সামিয়া অনেক শখ করে কিনে এনেছেন। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করেই হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট করে একটা মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতেও এসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরন্তু সকালের ঘটনাটা এখনো মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারাটা স্মরণে আসলে নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্য মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভিতর একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সী একটা ছেলে এইভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্ব দেখল। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্ব দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি, ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের প্রলেপে এবং গয়নার সজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মরিচবাতি এবং পর্দায় ঘেরা চারিপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদির ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতিমধ্যে চলে এসেছে। কার্পেটে বসে এই মুহূর্তে সারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপটি করে বসে ইজান বড় বড় চোখ মেলে চারিপাশ দেখছে। সুগন্ধা একটা ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিসির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন, পাইচারি করতে করতে কারো সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নিয়ে। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও চোখে পড়ল না ইরামের। তার বন্ধু বান্ধবদের আসার কথা ছিল, এসেছে কিনা কে জানে। আরে কি সুন্দর লাগছে তোকে। আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতে পারিনি। সামিয়া মন্তব্য করতে চোখ ঘুরে ইরামের দিকে তাকালো সারিকা। আপাদমস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বিতৃষ্ণায়। খাচ্ছে পড়ছে আমাদের টাকায়, আবার যত সব ঢং। কথাটা সারিকা মৃদু গলায় বললেও পিছন থেকে ইরাম স্পষ্ট শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে তেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসল সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকার্য রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিষয়টা খুবই বিরক্তকর, এত দীর্ঘ সময় ধরে একটানা এভাবে বসে থাকা। ইরাম সব থেকে সংক্ষিপ্ত সিম্পল ডিজাইন বেছে নেওয়ার পরেও পাক্কা 2 ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ শেষ হতে। বসে থাকতে থাকতে ইতিমধ্যে ইরামের পিঠ ধরে গিয়েছে, অবশ হয়ে আসছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধালো, আপু, আপনার হাজব্যান্ডের নামটা? চোখ পিটপিট করলো ইরাম। হাজবেন্ডের নাম দিয়ে কি হবে? মেহেদির ডিজাইনের ভিতরে একটা জায়গায় লুকিয়ে লিখে দেব, পরে আপনার হাজব্যান্ড খুঁজে বের করবে ওনার নাম কোথায় লেখা আছে। এসব আজব ট্রেডিশন কবে উদ্ভব হলো? ভ্যাবাচাকা খেয়ে গেল মেহেদি আর্টিস্ট। না মানে এটা ট্রেন্ড, সবাই করে তাই। সবাই করলে কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়ল সারিকার দিকে। তার মেহেদি পড়া শেষ। মিসির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে, তার পাশে বসে হাতে হেয়ার ড্রায়ার চালিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ সারিকা কেমন শকুনি দৃষ্টিতে ইরামকে দেখছে। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সুর পাল্টিয়ে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল, আচ্ছা লিখুন, কোথায় লিখবেন?
জি, নামটা বলুন আপু। সারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা অহেতুক জোর দিয়ে ইরাম বলল। লিখুন, আমার আলাদিন। বাড়ির গেটের ভেতরে ঢুকলো সাইবানের গাড়ি, পেছনে অনুসরণে অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সবসময়ের মতোই একটা হাতছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরনে জিমে গিয়েছিল সেখান থেকে অনুরাগের বাসায়। পরে সামিয়া ফোনের উপর ফোন করে একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরোলো, তার ঠোঁটে ঝুলছে সিগারেট। আজ সারাদিন সেবন করা ৬ নম্বরটা। গাড়ি থেকে নীরব এবং অনুরাগের সঙ্গে বাইক থেকে নেমে এলো আফনান। সকলেই আশেপাশে তাকালো। অল্প হলেও সাজসজ্জা সুন্দর লাগছে, মরিচবাতি ঘেরা, এখানে সেখানে হলুদাভ এবং নীলাভ লাইটিং এর ব্যবস্থা। বাড়িটা স্বর্ণের মতো জলজল করছে সামনে। ভেতরে থেকে হালকা ধাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কোরমা পোলাওয়ের সুঘ্রাণ। সকলেই বেশ উৎসাহ নিয়ে আশেপাশে দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে ফেললো। বিরক্ত বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে? ছেলের হাসি হাসলো সাইবান। ওইসব বিয়েটি হলো ভুং ভাং। আমার জায়গা থাকলে বুঝতি। তোর এত শখ হলে আমার বদলে তুই বিয়ে করে ফেল, কেমন? ধর্ম আলাদা না হলে হয়তো ভেবে দেখতাম। অনুরাগের কথায় ভ্রুকুটি করলো সাইবান। অনুরাগ সিনহা ধর্মে সনাতনী, কিন্তু বন্ধুদের মাঝে কখনো জাতপাত ধর্ম বিষয়ে কোনো পার্থক্য উঠে আসেনি। আফনান এবং নীরবের থেকে সাইবান অনুরাগের সঙ্গে বেশি মিশুক। আফনানরা এসেছে অনেক পরে, সেখানে অনুরাগ তার স্কুল জীবনের বন্ধু, তাই অন্য সকলের থেকে ছেলেটা তাকে একটু বেশি বুঝতে পারে। কিভাবে দেখতি আমার হবু বউকে বিয়ে করবি সেটা? আর একবার ভাব দেখি। সাইবান, না না শোনা, ওসব বললে হবে না। ভাব শুধু তুই একবার আমার সামনে ভাব, এক্ষুনি ভাব। তোর মাথা শিল্পাটা ভেঙে ভাবনা ছুটিয়ে দেবো একদম। অনুরাগ আর সাইবানের কথোপকথনের মাঝখানে আফনান আর নীরব কাছে ঘেসে দাঁড়ালো। নীরব শীষ বাজিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলো, আন্টি কোথায়? আন্টিকে দেখছি না যে। সাইবান ভ্রু কুচকে বলল, মম মম তো বিজি। আরে না, তোর হবু বউ আন্টিটা। আফনান আর নীরব একে অপরের সাথে হাই ফাইভ করে অট্টহাসি হেসে উঠল। সাইবান এবং অনুরাগ দুজনই খানিকটা বিব্রত হয়ে পড়ল। অনুরাগ বলে উঠল, এসব কোন ধরনের দুষ্টুমি? দুষ্টুমির একটা লিমিট আছে, কাউকে অসম্মান করে কথা বলবি না। আপনি কবে থেকে এত সাধু হয়ে গেলেন অনুরাগদা? কটাক্ষ করে খিলখিলে হাসলো আফনান। নীরব তাল দিয়ে বলল, ওই বুড়ি আমাদের কচি বন্ধুর গলায় চলে যাবে, আর আমরা পুরীকে পুরী বলতে পারবো না। এই সাইবান, ডাক না আন্টিটাকে, আমরা একটু সালাম কালাম করি, দোয়া করে দিক আমাদের। আফনানের কথার ভিত্তিতে সাইবান চুপ করে রইল। তারপর আনমনে অস্বস্তি ভাবটা ঝেড়ে ফেলার চেষ্টা করে বলল, আছে হয়তো ঘরের ভেতর কোথায়। মেয়ে মানুষের খাস কাম আমি বুঝি না। মেয়ে? আন্টি বল। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্ধুদের কথোপকথনের মাঝে ভেসে এলো একটা স্নিগ্ধ মেয়েলি কণ্ঠস্বর। সকলে নিজেদের জায়গায় জমে গেল। সাইবান ঝট করে পিছনে ফিরে তাকালো। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ি টপকে হেঁটে হেঁটে আসছে ইরাম। চারিপাশে সাজানো মরিচবাতির আলোয় ইরামের পরনের গাঢ় সবুজ ডিজাইনের সালোয়ার কামিজ এবং হাত ভর্তি টকটকে মেহেদির কারুকার্য ক্ষণিকের জন্য সাইবান সহ সমস্ত গ্রুপকে বাকরুদ্ধ করে দিল। না চাইতেও সকলে চেয়ে রইল। ইরাম মুচকি হাসলো, তার নাকে সজ্জিত নথটি সামান্য দোল খেলো। তোমরা আলাদিনের বন্ধু, রাইট? আফনান আর নীরবের মুখটা হা হয়ে গেছে, শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপরদিকে অনুরাগ নিষ্পলক চেয়ে আছে, দৃষ্টি সরাতেই পারছে না। কিসের আন্টি, কিসের আন্টি? ফিসফিস করলো নীরব। তার কথায় তাল দিয়ে কাপা কাপা গলায় আফনান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, ও ড্যাম শি। ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা আহাম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিবরিয়া। তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আন্টি? না মানে ভাবি, আপু ওয়া আলাইকুমুস-সালাম। আফনানের জিহবা জড়িয়ে গেল বলতে গিয়ে। নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটা ঢোক গিলে বলল, ইয়ে মানে আপু, না মানে ভাবি। ওরে শালা, সরি, আই মিন হেল, লিভিং হেল, মাই গুডনেস গ্রাসিয়াস। চাইলেও গুছিয়ে কথা বলতে পারলো না। নীরব মাথার চুল টেনে ধরল নিজের। দুজন ছেলের অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসলো ইরাম। তোমরা বোধহয় অনেকটা টায়ার্ড। প্লিজ ভেতরে যাও, আমি শরবতের ব্যবস্থা করছি।
আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে ভেতরে বসো। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করলো যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকলো। তিনজনই রোবটের মতন মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃষ্টিটা আর খেয়াল হলো না কারোরই। সকলে চলে যেতে একটা নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখলো সে সাইবানকে। তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, তার চোখ জোড়ানিবদ্ধ, ঠিক যেই পথে আপনার নীরব এবং অনুরাগ ভেতরে ঢুকেছে সেই পথে। দৃষ্টিতে একটা তীক্ষ্ণ ধার, অশুভ। আলাদিন, নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ ঘুরিয়ে তাকে দেখলো। আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সে ইরামকে খুঁটিয়ে খুঁটিয়ে। মাথার চুল থেকে পায়ের পাতা অবধি 1 ইঞ্চিও বাদ রাখলো না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথই সাগরে ডুবে যাচ্ছে সে। সাইবান কোনো রাগঢাক করছে না, জিভ গালে ঠেকে নির্লজ্জের মতো তাকে দেখে যাচ্ছে তো যাচ্ছে। দীর্ঘ একটা প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল। কথাটা ইরাম শেষ করতে পারল না। সাইবানের উপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্কে ঝিম ধরে গিয়েছিল বেচারার। বিপদের আঁচটুকু টের পায়নি। এত ক্ষিপ্ততায় ঘটনা ঘটল যে তাল রাখতে বেগ পোহালো ইরাম। সে শুধু দেখলো সাইবান মাটিতে আছড়ে পড়েছে, তার বুকের উপর চড়ে বসে ক্রমাগত মুখে ঘুষি হাঁকিয়ে যাচ্ছে একটা বছর 15-16 কিশোরের ছেলে। স্ক্লন্ডার ব্রাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় বাবুকে? শালা লুচ্চা 420, মেয়েদের বাচ্চা, বেয়াদবের বাচ্চা। চোখ তুলে দেখ তুই শুধু। আমার বোনকে ফাঁসিয়ে বিয়ে করা তোর পেছন দিয়ে বের করে দেবো আমি। ইহান, আতকে উঠল ইরাম। হতবিহ্বল হয়ে দেখলো তার আপন ছোট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক ঘুষি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে। ইরামের বাবা রইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটাও ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাসে সে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনের কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর সেই শোকে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে, তার ছোট 2 ভাই রাহাত আর ইহান। রাহাত তাও যে একটু বড় ছিল, ইহান একেবারেই কোলের শিশু। মুহূর্তে গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। 2 ভাই, তাদের লেখাপড়া, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়ালেখা, জীবনযাপন, সবকিছু। যেখানে প্রাপ্তবয়স্করা এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট 2 ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিনও দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেয়া হয় তো হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতিতে রাখেনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকেলে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি। নিজের জন্য কোনো সময়ই তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটা চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 ছুঁয়ে গিয়েছিল সে টেরও পায়নি। এরপরই তার জীবনে এলো অরণ্য। যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়া সুখের স্বপ্ন দেখিয়েছিল, সেই অরণ্যে অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে। সামিয়া ছেলের পাশে বসে তার গালে আইস প্যাক চেপে রেখেছেন। ছেলের চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে এসে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না। ভ্রুকুচকে অত্যন্ত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথমে খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফোটা একটা টিনের ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে। খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। মিসির শীতল গলায় স্ত্রীকে সতর্ক করলো। তবে হঠাৎ করে মুখ খুলল ইরাম। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে, তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জবরদস্তি করতে পারে, আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ? মিথিলা ভাবি, রাহাত ভাইয়াকেও আমাকেও জানানো প্রয়োজন মনে করেননি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে? আমি বুঝতেও পারিনি রাস্তার ওপারে বাড়িতেই তোমার বাস। আজকে না দুঃসাহস দেখিয়ে এই মহিলা যারা আমাদের বাড়িতে তোমার বিয়ে দাওয়াত দিতে এসেছে, সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙ্গুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ভ্রু কুচকে এলো ক্রোধে। হাতের মুঠো শক্ত করে ফেলল সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কে? থাপড়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। খালামণি হয় আমাদের। খালামানিও হবে তোমার? আমাদের তো সৎ খালা।
ইরাম নিজের হাতটা সহসে উঁচিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চর মারা। তবে এই শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ করে বসে থাকলো না সাইবান। শটান উঠে পড়ল সোফা থেকে। সামিয়ার শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইস প্যাক মেঝেতে ছুঁড়ে ফেলে এগুলো। তাকে দেখতে শিকারীর মতন লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বলে তুই পটলা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করায় ইহান একটু হলেও ভরকালো, তবে মাথা নত করল না। সৎ। শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগুলো বিদ্যুতের গতিতে ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকা রীতিমতো শূন্যে তুলে ফেললো। ইহান সাইবানের হাতে ঝুলতে লাগলো। তার পা মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র গর্জে উঠল সাইবান। কনভেন্স মি? কেন আমার এক্ষুনি তোকে কেটে কুচু কুচু করে টেনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন জ্বলে, তাই না? ওই জিভ আমি। আলাদিন মাঝখানে হস্তক্ষেপ করলো ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝখানে বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখো, আমাকে কেউ জোর করছে না। আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতো একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্তু মানুষটাকে তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি, তুই এক্ষুনি মাফ চা। নো ওয়ে। লাফিয়ে উঠল ইহান, চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে। আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাফ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুল করিনি, ঠিক করেছি। দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে করেছে কি? এই বিয়ে আমি মানি না। এই বদমাশটাকে আমি চিনি না মনে করেছ? পুরো এলাকায় ফেমাস ওর কীর্তিকলাপেতে। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই দিতে দেব না। না না না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদের বচন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করছিলে নাকি ঠুলি চোখে চেপে বসেছিল? প্রতিবাদটা এলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে। সারিকা দুই হাতে মেহেদি শুকিয়ে গাঢ় কমলা বর্ণ ধারণ করেছে। তার কয়েক পা এগুলো সে। এই বাড়িতে সহেতুক নাটক খাড়া করবেন না। যদি মোড় থাকে তো বাড়িতে গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করব না কিন্তু। কিছু বলতে চাইলো, এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যিই তো তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে, অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলের চিৎকার চেঁচামেচি তো কেউ গোনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু নিয়ে সে যাবেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে টেনে এক কোণায় নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই, বিশ্বাস কর। ওরা আমাকে জোর করছে না। আমি যা করছি ভেবে চিন্তেই করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হয় না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজেদের পরিবারের সদস্যের মতোই মেনে নিয়েছে। আর রইল বাকি আলাদিন, ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবুও মানবিকতার খাতিরেও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মতো কথা বলবো, প্রমিস। ইহান একটা দীর্ঘ প্রশ্বাস টেনে মাথা দুলিয়ে সায় জানালো। শরীর থেকে সব রাগ তার বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদুরে ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণার দিকে শেষ একবার তাকালো ইহান, আর ঝামেলা করলো না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত আর দুঃখিত। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদি রাতটা কিছুক্ষণ পরে আবারও আগের মতো জমজমাট হয়ে উঠল মিসির এবং সাইবানদের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গিয়েছে গ্রুপের মধ্যমণি। তাকে নিয়ে কারো আগ্রহের শেষ নেই।
ইরামের হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাজে হাতে হাতে সাহায্য করলো সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আপনার, নীরব এবং অনুরাগ আরেক দফায় তাকে দেখলো। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল, ইরাম তেমনটা নয়। এই কারণেই সকলে খানিক আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী, তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা। বয়স যে 30-এর কোঠায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতরে একটা চাঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতর রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চালচলন। ইজান কেঁদে উঠলে যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলে তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানকে হুট করে পাশাপাশি দেখলে সত্যি ভীষণ বেমানান লাগে, তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণে বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইম্যাচিউরড ডিজে এক ম্যাচিউরড মেয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, বিষয়টা ভাবলেও কেমন অবান্তর মনে হচ্ছে। সাইবানের মতন পাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতো শান্তশিষ্ট প্রয়োজনে রুষ্ট নারী কিভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্য আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্যে নিজেকে ছাড়িয়ে অনুরাগ এলো কিচেনে। তার হাতে মিষ্টি লেপটে গিয়েছে, কেমন চিটচিটে লাগছে। এই বাড়ির নারী নক্ষত্র তার চেনা, সেই ছোট্টবেলা থেকেই যাতায়াত, কোথায় কি আছে সব তার মুখস্থ। সিঙ্কে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময় পেছনে ভিন্ন এক অস্তিত্বকে টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। ওই শরীরের ঘ্রাণ তার খুব চেনা, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা, জলজল দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কি চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অপূর্ব মায়ামায়া লাগছে মুখটা। কতদিন পর দেখলো অনুরাগ মুখটা, হিসাব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে, তাকালো তির্যকভাবে সারিকা সেখানে দাঁড়িয়ে, ঠিক তার পিছনে টেবিলের দিকে। ভালো। এক শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে, নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আসা হলো? বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হচ্ছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতেই থাকি। ও। পরিহাসের হাসি হাসলো অনুরাগ একটুখানি, ঠিক পরক্ষণেই নিজেকে সামলে নিল। আঙ্গুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। সারিকার ঠোঁটে অতি সূক্ষ্ম এক বেদনার হাসি ফুটল বুঝি। অনুরাগ দেখলো না, দেখতে চায় না, তাতে কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হনহন করে কিচেনের বাইরের দিকে এগুলো অনুরাগ, তবে সারিকার কণ্ঠ তাকে জমে যেতে বাধ্য করলো। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমটাই কিছুই বলল না অনুরাগ। সারিকা ঝাপসা দৃষ্টিতে দেখলো তার কাঁধ ঝোড়া উঁচু হয়ে আবারও ঝুলে পড়লো। সামান্য শব্দ তুলে হাসলো এবার সিনহাদের ছেলে। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটুকু বলে অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। সারিকা ঠায় দাঁড়িয়ে রইল যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সে টেরটুকু পেল না। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে চেহারায় জোরপূর্বক শান্তভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেয়ালের পাশে একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম, হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসব রেখে যেতে এসেছে। সারিকা ভ্রু কুচকে খানিকটা শত্রুভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনি শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে সারিকার পাশ কেটে কিচেনের ভিতর আড়াল হয়ে গেল সে। ভোর রাত 4টা বেজে এসেছে, আর কিছুক্ষণ বাদে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের উপর পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারাদিনের কার্যক্রম, ওইটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াই টিকে থাকতে? জীবনটা তো তার জন্যে কখনোই ভালো কিছু বয়ে আনেনি। নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুইয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে খোপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি অন্ধকার, সকলে নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতে ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে এক কাপ চা বানালো নিজের জন্য। অতঃপর গরম ধোয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরের বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে
প্রাণ জুড়িয়ে এলো বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক প্যাচ খুলতেও সাহায্য করছে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল তখনই খেয়াল করলো বাড়ির লোহার মেন গেট হালকা খোলা, সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে কেউ। প্রথমে আবছায়া দেখা গেল চোট্টর নাকি। ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়ে থেমে গেল। সাইবান চোরের মতোই ভেতরে ঢুকছে, পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখে মুখে একটা ধূর্ততার সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সব থেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু ছোট প্রাণীর অস্তিত্ব। 3টে ছোট ছোট ইঁদুর, হ্যাঁ একদম মুরগির বাচ্চার সাইজের, সাদা এবং বাদামি বর্ণের ইঁদুরের ছানা। ইরাম প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিকটা এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো, তবে চোখে মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না, শুধু হালকা একটু কেশে শুধালো। ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। কেমন আছেন অনুরাগ? তুমি কোথা থেকে এই দুধ ধরে এনেছো? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করতে সাইবান চোখ মুখ কুঁচকে ফেলল, যেন অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই, এগুলো হামেস্টার, আমার বাচ্চারা। ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইরাম। সাইবান নুয়ে নিজের হাতের তালুর উপর 3টি হ্যামস্টার তুলে নিয়ে বুক পকেটের ভেতরে রাখলো। 3জনই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙ্গুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধবধবে সাদাটাকে প্রথম দেখিয়ে বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝি বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু, কিন্তু ইঁদুর, তাও এমন বলের মতন কিউট কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জোয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারেই যায় না। উপরন্তু পালিত পশু পাখির নাম মানুষ ছোট ছোট শব্দে রাখে, লালু, কালু, টম, টমি, পুচু ও পুচি, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান। এসব মানা যায়। সাইবানের ইরামের হতবিহ্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙ্গুল দিয়ে সে সাদার বাদামি পশমের মিশেলের হ্যামস্টারকে দেখিয়ে বলল, কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে বাঁকা হেসে জানালো। আর একটা বারাক ওসামা। ইরামের প্রচণ্ড হাসি আসছে। অট্ট হাসিতে হাসতে ইচ্ছা করছে। ঠোঁটে ঠোঁট চেপে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখলো। 3টে আদুরে ছোট্ট ইঁদুর বড় বড় মায়াবী চোখে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি, ওসামা বলে। ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বক্তিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটা সবসময় হাসে, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসিটার একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সোচালো দাঁত দুটো ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে, খানিকটা ভ্যাম্পায়ার গোছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে খানিক বেশি সময় ধরে কেন তাকিয়ে রইল বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু। খানিক ভাব নিল সাইবান, পায়ে পায়ে এগুলো। তারপর হুট করে ইরামের হাত থেকে আধা খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই, আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকুই গিলে ফেলে খালি কাপটা তার হাতে রেখে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, মম, ডেলিশিয়াস। নাক কুচকে বিরক্তি নিয়ে ইরাম বলল, আমি চা ভালো বানাই। আমি চায়ের কথা বলিনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো। সে খেয়াল করলো যেই ধারে চুমুক দিয়ে সে পান করছিল সাইবান ঠিক সেই স্থানেই চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেওয়া হালকা ভ্যাসলিনের প্রলেপ সেখানে এখনো লেপটে আছে। ভ্যাসলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার, এটা আজকে জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পাইরাল, সেটা জানেন? হঠাৎ করে ইরামের একদম কাছে সরে এলো সাইবান, তবে সকালের মতন তাকে স্পর্শ করলো না, শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিটা তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গেঞ্জিরা কোন মুডের কারণে বিয়ে করে? ঐতিহ্য খাসলো সাইবান। নুয়ে নিজের মুখটা ইরামের মুখোমুখি আনলো। তার বুক পকেটে হ্যামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কাণ্ড কারখানা দেখছে। জেনজি কোন মুডের কারণে বিয়ে করে সেটা আপনি আজকে রাতে টের পেয়ে যাবেন, মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেললো ইরাম। সাইবান আরেকটু বিস্তৃত হেসে যুক্ত করলো, অন সেকেন্ড থট, এবার থেকে আপনাকে আপু ডাকা পরিহার করা উচিত, তাই না? কি নামে ডাকে আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে ওস্তাদ।
তোমার মুখ থেকেই শুনি। দাঁতে ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ভ্রু পিয়ার্সিং জলজল করে উঠল ভোরের কমলা আলোয়। দিলেন তো ঘেটু করে। আমার বউকে আমি কি নামে ডাকবো সেটা আপনি জানতে পারলে সইতে পারবেন না আপু। এতটাও দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, চলো সে। চোখ পিটপিট করলো ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতে পায়নি। কি বলে? বিরাট হাসলো সাইবান। দূরে সরে দাঁড়িয়ে এবার জোর গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।